সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 3 শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি হতে পারে পাকিস্তান। এদিকে যে আর্থিক ক্ষতি হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করলে। অপরদিকে এবারে নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যেসব কারণে। এছাড়া পরাজয়ের ভয়ে কেন্দ্র দখলের পায়রা করছে একটি পক্ষ, জামায়াত আমির। এবং সবশেষে থাকছে ভোট কেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা, ইসি সানাউল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা অবশেষে কাটতে শুরু করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে ঘোষণা পাকিস্তান দিয়েছিল তা থেকে সরে আসার ইঙ্গিত মিলেছে। তবে এর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে 3টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে প্রায় 4 ঘণ্টাব্যাপী একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বরফ গলার আভাস পাওয়া গেছে। ভারতীয় ও পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী বৈঠকে আইসিসির কাছে 3টি প্রধান দাবি উত্থাপন করেছে পিসিবি। দাবিগুলি হল: 1. বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। 2. টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের প্রাপ্য অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে। 3. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট একক বা যৌথভাবে আয়োজনের অধিকার বাংলাদেশকে দিতে হবে। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা পিসিবিকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আইসিসি স্পষ্ট করেছে, আলাদাভাবে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম নেই, তবে তারা আশ্বাস দিয়েছে আইসিসির লভ্যাংশ বা আয়ের পূর্ণ অংশ বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে। ইমরান খাজা পরামর্শ দিয়েছেন, পিসিবি চাইলে বিষয়টি নিয়ে বোর্ড সভায় বা আরবিট্রেশন কমিটিতে যেতে পারেন, কিন্তু মাঠের খেলা বন্ধ রাখা উচিত হবে না। বৈঠকে অনিবার্য কারণ দেখানোর বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র 10 দিন আগে বয়কটের সিদ্ধান্ত জানা নয়, আইসিসি পিসিবির কাছে আইনি ব্যাখ্যা চেয়েছে। ম্যাচ না হলে বিশাল আর্থিক ক্ষতির পাশাপাশি পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছে সংস্থাটি। তবে পিসিবি মনে করছে, অতীতে দ্বিপক্ষীয় সিরিজ সংক্রান্ত বিরোধ এবং আইনি যুক্তিতে তাদের অবস্থান বেশ শক্ত। বৈঠকের আলোচনা ও প্রস্তাবগুলো নিয়ে এখন পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলবে পিসিবি। সরকারের সবুজ সংকেত পেলেই 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে পাকিস্তান। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন। এদিকে যে আর্থিক ক্ষতি হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করলে। ভারতের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও পাকিস্তানের এই সিদ্ধান্তকে এখনই চূড়ান্ত বলে মনে করছেন না ভারতের ক্রিকেট অঙ্গনের সংশ্লিষ্টরা। বিশেষ করে মুম্বাইয়ের ক্রীড়া ও সম্প্রচার শিল্পের সঙ্গে যুক্ত মহলে ধারণা, পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এই ঘোষণা শেষ কথা নাও হতে পারে। এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এ বিষয়ে কোনো চিঠি দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে সংশ্লিষ্ট মহলে ধারণা, শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করলে পাকিস্তানকে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে। আইসিসির অবস্থান স্পষ্ট, তারা এমন কোনো দৃষ্টান্ত তৈরি হতে দিতে চায় না যেখানে কোনো সদস্য হঠাৎ করে নির্ধারিত সূচি অমান্য করে নিজেদের মতো সিদ্ধান্ত নেয়। সংস্থাটির মতে এতে আইসিসির কর্তৃত্ব ও স্বায়ত্ত শাসন প্রশ্নের মুখে পড়ে। ফলে দুবাই ভিত্তিক আইসিসি সদর দপ্তর থেকে পাল্টা পদক্ষেপ আসা প্রায় নিশ্চিত বলেই মনে করা হয়। ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পরিস্থিতি জটিল হলে আইসিসি কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে পাকিস্তান সুপার লিগের জন্য বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র না দেওয়া, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া কিংবা আইসিসির রাজস্ব বণ্টনে পিসিবির অংশ স্থগিত করা রয়েছে। 2026-এর টি-20 বিশ্বকাপে মোট 55টি ম্যাচের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয় এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। এই ম্যাচকে ঘিরেই সবচেয়ে বেশি দর্শক, বিজ্ঞাপন ও সম্প্রচার আয় হয়ে থাকে।
যদিও এই একটি ম্যাচকে আলাদাভাবে মূল্যায়ন করা কঠিন, কারণ এটি পুরো টুর্নামেন্টের বাণিজ্যিক প্যাকেজের অংশ। তবে প্রচলিত হিসেব অনুযায়ী ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের বাজার মূল্য প্রায় 1 থেকে 1.1 কোটি মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 100 কোটি রুপির কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে ভারত পাকিস্তান ম্যাচের আর্থিক মূল্য সাধারণ ম্যাচের দ্বিগুণ, এমনকি তারও বেশি হতে পারে। সেই হিসেবে এই ম্যাচ বাতিল হলে অন্তত 200 কোটি রুপির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। এই বিপুল আর্থিক ক্ষতির প্রভাব শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপরও নয়, পড়তে পারে আইসিসি, সম্প্রচার সংস্থা, স্পন্সর ও আয়োজকদের উপরও। পাশাপাশি বিশ্বকাপের সামগ্রিক আকর্ষণ ও ব্যবসায়িক মূল্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা পাকিস্তানের জন্য যেমন বড় অর্থনৈতিক ধাক্কা হয়ে উঠতে পারে, তেমনি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের অবস্থানও দুর্বল হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। অপরদিকে এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনো রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে বেশ বিরল। আর তার প্রধান কারণ, ভারতের জন্য এমন কতগুলো নতুন বা ব্যতিক্রমী জিনিস এই নির্বাচনে ঘটতে যাচ্ছে, যা বিগত প্রায় 1.5 যুগের মধ্যে ঘটেনি। প্রথমত, এই নির্বাচনের মধ্যে দিয়ে অনেক বছর পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে চলেছে যাতে আওয়ামী লীগ থাকবে না। ঢাকায় আওয়ামী লীগ সরকারে প্রায় অভ্যস্ত হয়ে যাওয়া ভারতের জন্য এটি একটি নতুন বাস্তবতা, যার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের প্রস্তুতি সারতে হচ্ছে। দ্বিতীয়ত, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে কিনা, জামায়াতে ইসলামী সরকারে অন্তর্ভুক্ত হবে কিনা, সেদিকেও ভারতকে সতর্ক নজর রাখতে হচ্ছে। এর আগে 2001 থেকে 2006 পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে একটি বিএনপি জামায়াত কোয়ালিশন সরকার ঢাকার ক্ষমতায় ছিল, এবং সে পর্বে দিল্লির জন্য অভিজ্ঞতা খুব একটা সুখকর বলা যাবে না সে কথাও, যদিও তারপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলে গেছে। তৃতীয়ত, জামায়াতে ইসলামী নতুন সরকারে থাকুক বা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকুক, নতুন জাতীয় সংসদে তারা যে খুবই প্রভাবশালী হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। বহু বছর ধরে জামায়াতকে প্রায় অঘোষিত রেড লাইন হিসেবে গণ্য করে আসা ভারত কিভাবে এই রাজনৈতিক দলটির সঙ্গে এখন এঙ্গেজ করবে, সেটাও অবশ্যই দেখার বিষয় হবে। এছাড়া বিজয় না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে পাহারা বসাতে 11 দলীয় নির্বাচন ঐক্যের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, একটি পক্ষ ও পরিবার জয়ের জন্য পাগল হয়ে গেছে। নির্বাচনে হারের ভয়ে ভোট কেন্দ্র দখলের পায়রা করছে। নির্বাচনে চুরি হলে ক্ষমা করা হবে না বলে প্রশাসন পুলিশকে হুঁশিয়ার করেছেন জামায়াত আমির। আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঈদগাহে ঢাকা 13 আসনে জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেছেন জামায়াত আমির। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, 11 দলীয় জোট নির্বাচনে জয়ী হলে মন্ত্রী হবেন মামুনুল হক। সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির আবেহক নাহিদ ইসলাম। তিনিও নির্বাচন কমিশন ও প্রশাসনকে হুঁশিয়ার করে বলেছেন, চুরি হলে ছাড় দেওয়া হবে না। জামায়াত আমির জনসভায় সমাবেতদের উদ্দেশ্যে বলেছেন, এখন থেকেই ভোট পাহারা শুরু করতে হবে। জালিয়াত, ভোট চোর, অবৈধ ইঞ্জিনিয়ারদের জনগণের কপাল নিয়ে খেলতে চাইলে রুখে দিতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর আপনারা ঘরে ফিরবেন। বিএনপির প্রতি ইঙ্গিত করে শফিকুর রহমান বলেছেন, যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, জনগণ তাদেরকে অতীতে দেখেছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবেন না। তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। যারা জনগণের পক্ষে, জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে, তারাই বিজয়ী হবেন। জামায়াত আমির বলেছেন, একটি পক্ষ হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে। হতাশা থেকে চোরাই পথে নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদের লেলিয়ে দিচ্ছে। অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। ভোট কেন্দ্র দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়রা করা হচ্ছে। 5টি বিশ্ববিদ্যালয় শাসন সংসদের নির্বাচনের উদাহরণ দিয়ে জামায়াত আমির বলেছেন, তরুণরা 12ই ফেব্রুয়ারি একই রায় দেবে। কেউ যদি সেই দৃশ্য দেখে এখনই ভীত সন্ত্রস্ত হয়ে চোরাই পথে পা বাড়ান, তাইলে জাতি ক্ষমা করবেন না, তাদেরকে সেদিকে চলতে দেবেন না। আমলা ও সচিবদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেছেন, কিছু আমলা, সচিব, অসৎ লোক এখনও দলবাজি করছেন, বিভিন্ন প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টা করছেন।
প্রার্থী জিতবে বা পরাজিত হবে তা জনগণের ভোটে নির্ধারিত হবে। মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে আর ক্ষমা করা হবে না। আওয়ামী লীগের শাসনামলের বিতর্কিত নির্বাচন করে দেশকে ফাঁসিবাদের দিকে ঠেলে দেওয়ার দুঃসাহস না দেখাতে সতর্ক করেছেন জামায়াত আমির। কেউ দুঃসাহস করলে পরিণতি ভালো হবে না হুঁশিয়ার করে তিনি বলেছেন, যদি আবার ফাঁসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন, জুলাইয়ে যেমন ফাঁসিবাদে রুখে দেওয়া হয়েছিল, আগামীতেও রুখে দেওয়া হবে। নির্বাচনে চুরি হলে প্রতিহতের ঘোষণা দিয়ে 11 দলীয় জোট নেতা বলেছেন, জুলাই যোদ্ধারা ঘুমিয়ে নেই, সমস্ত অপকর্ম ইনশাল্লাহ প্রতিহত করে দেব। জনগণের ভোট আবার কেউ ছিনতাই করবেন, এই দুঃসাহস দেখাবেন না। 11 দল জুলাই আকাঙ্ক্ষা সংস্কার সনদ বাস্তবায়ন এক হয়েছে দাবি করে শফিকুর রহমান বলেছেন, এই ঐক্য চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ এবং সব ধরনের অপরাধীর বিরুদ্ধে। জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে, বিজয় হবেই ইনশাল্লাহ। ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করায় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানেও ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল, যাতে অপরাধ গোপন করে খুনকে বৈধতা দেয়া যায়। কার ইশারায় সেই একই অন্ধকার গলিপথে নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে? এই অপকর্ম জুলাইয়ে মেনে নেওয়া হয়নি, এখন তো মেনে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঢাকা 13 আসনকে মর্যাদাপূর্ণ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেছেন, এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি, মাদকের রমরমা ব্যবসা চলে। তরুণদের বিপদগামী করে দখলবাজি, মামলা বাণিজ্যতে নামানো হয়েছে। এই তরুণদের সংশোধন করা হবে। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে বিভাজন মেনে নেওয়া হবে না প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেছেন, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। সকল শ্রেণী, পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে তাদের অধিকার ফিরে পাবে। রাষ্ট্রে আর বিভাজন মানব না। ঢাকা 13 আসনে মামুনুল হকের রিকশা প্রতীকে ভোট চেয়ে শফিকুর রহমান বলেছেন, রিকশা জনগণের প্রতীক, তরুণ প্রজন্মের প্রতীক, নারী সমাজের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতীক। মামুনুল জয়ী হলে দেশ ও ঢাকা 13 আসন মর্যাদাবান মন্ত্রী হবেন, যিনি সংসদে ইনসাফের পক্ষে দৃঢ় অবস্থান নেবেন। সোমবার ঢাকা 15 আসনে নিজের জন্য ভোট চেয়ে গণমিছিল করেন জামায়াত আমির। হাজার হাজার নেতাকর্মীর মিছিল থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া হয় এবং সবশেষে থাকছে আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। এদিকে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনের সরে আসার কথা জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। আজ সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। বলেছেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। এর আগে নির্বাচন কমিশন ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রের 400 গজের ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের স্বাক্ষরে গতকাল রবিবার এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়, ভোট কেন্দ্রের ভেতরে কেবল 3 শ্রেণীর কর্মকর্তা মোবাইল ফোন বহন করার অনুমতি পাবেন। তারা হলেন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এবং ইলেকশন সিকিউরিটি 2026 অ্যাপ ব্যবহারের জন্য দায়িত্বপ্রাপ্ত 2 জন আনসার সদস্য। এই চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দেশের 64 জেলার জেলা প্রশাসক এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন অফিসার সহ 69 জন রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়। এই সিদ্ধান্তের ফলে ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ হওয়ায় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আজ সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায়। RFED প্রধান কাজী জেবেল বলেন, এ ধরনের সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এমন সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালনে মোবাইল ফোন একটি অপরিহার্য উপকরণ। তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের আশ্বাস দিয়েছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি শীঘ্রই প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলেও কমিশন আশ্বস্ত করেছে। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সমালোচনা শুরু হওয়ার পর ইসি নিজেদের সিদ্ধান্ত বদল করল।